মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি। বিশাল এক মহৎ উদ্দেশ্য নিয়ে আজকে হরিপুর উপজেলার ভাতরিয়া বাজারের এক মসজিদে বিশাল এক ফিকির নিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসার তৌফিক দান করেছেন। জবান করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সূর্যলগ্ন থেকে কিয়ামতের আগ পর্যন্ত মানব জাতি পৃথিবীতে আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়া আবাদ করার জন্য, খেলাফত কায়েম করার জন্য মানবকে তৈরি করেছেন। মানব সঠিকভাবে চলতে পারে, তাদের ন্যায্য হিস্সা বুঝে পেতে পারে, এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী জমিনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছিলেন। কাউকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছিল, কাউকে নবুয়ত এবং রাজত্বের দুইটাই দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই মর্মেই বাংলার জমিনে খেলাফত কায়েম হোক, আল্লাহর আইন চলুক, প্রতিটি মানুষের ন্যায্য অধিকার বুঝে পাক, এই জন্য এগিয়ে এসেছেন। আমরা সকলে জানি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, তিনি খেলাফতে ডাক দিয়েছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই, কিছু সময়ের মধ্যেই গোটাল বাংলাদেশের বিভাগ থেকে জেলা, জেলা থেকে থানা, থানা থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রামাঞ্চল, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত খেলাফতের ডাকে সাড়া দিয়ে সর্বস্তরের মানুষ বাংলার জমিনে খেলাফত কায়েম করার জন্য এগিয়ে আসতেছে। সেই লক্ষ্যেই আমাদের ঠাকুরগাঁ জেলা কমিটি গঠন হয়েছে, বালাডাঙ্গি থানা শাখা কমিটি গঠন হয়েছে, রামসিংহ উপজেলা শাখা কমিটি গঠন হয়েছে। হরিপুরকে নিয়ে আমরা অনেক দিন ধরে ফিকিরে ছিলাম। আল্লাহ তাআলা অনেক দিন বাদ হলেও কবুল করেছেন, আমরা আসতে পেরেছি। হরিপুরে একটি কমিটি উপহার দিতে চাই, কারণ এটা প্রত্যন্ত একটা অঞ্চল। এই হরিপুরে একটি কমিটি উপহার দিতে চাই। আল্লাহ তাআলা বাংলার জমিনে খেলাফতের কাজ প্রত্যন্ত অঞ্চলের মানুষের দাওয়াত যেন সেবা দেন। সুবহানাল্লাহ। যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর জমিনে খেলাফত কায়েম হোক, এটা কি আপনারা চান? কোরআনী আইন অনুপাতে বাংলাদেশ চলুক, এটা কি চান? খালি কি আলেমরা চান না সর্বস্তরের মানুষ? সর্বস্তরের মানুষ চায় কোরআনী শাসন, কোরআনী আইন, কোরআনী বিধান অনুপাতে দেশ চলুক। কি বলেন, ঠিক না বেঠিক? যেখানে কোরআন থাকবে সেখানে কোনো প্রকার জীবাণু থাকবে না, কোনো প্রকার ভাইরাস থাকবে না। আর যেখানে কোরআনকে স্থান দিবে না, সর্বরকমের ভাইরাস সেখানে জমাট বাঁধবে। সেখান থেকে কেউ ন্যায় বিচার পেতে পারে না। মানুষ ন্যায় বিচার পাপ, এজন্য আল্লামা মামুনুল হক সাহেব ডাক দিয়েছেন। আমরা সেই খেলাফতের সুশীতল ছায়াত্রে আশ্রয় নিয়েছি। আমরা প্রত্যন্ত অঞ্চল হরিপুরে খেলাফতের বীজ বপন করতে চাই। এই বীজের দ্বারা চারা হবে, চারার দ্বারা গাছ হয়ে, গাছের ফল সর্বস্তরের মানুষ সেবা পাবে। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আমরা আজকে একটি কমিটি উপহার দেওয়ার জন্য আসছি। হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের কমিটি গঠন হয়ে যাবে। শুধু আলেম ওলামা নয়, সর্বস্তরের মানুষ খেলাফতের কাজ করতে পারবে। সর্বস্তরের মানুষ খেলাফতের কাজ করতে পারবে। আমরা হয়তো বর্তমানে একটা কমিটি গঠন করে দেবো উপজেলা শাখার, তারপরে একটা হয়তো যুবকদের জন্য একটা কমিটি গঠন হবে, তারপর প্রতি ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন হবে। ইনশাআল্লাহ আমরা এই দাওয়াতের কাজ প্রচার করতে থাকবো। প্রচার করতে করতে একবার গ্রামের শেষ সীমান্ত পর্যন্ত নিয়ে যাবো। যেহেতু আমরা বর্ডারের শেষ সীমান্ত পর্যন্ত নিয়ে এসেছি, ভারত যেন জানতে পারে যে বাংলাদেশে খেলাফত কায়েম হয়ে যাচ্ছে। খেলাফতের ডাক দিয়েছে মামুনুল হক সাহেব, এই ডাকের সাড়া দিয়েছে সর্বস্তরের মানুষ, সর্বস্তরের জনগণ। আল্লাহ তাআলা আমাদের এই খেলাফতের কাজকে কবুল করুক। সকলকে আল্লাহুম্মা ইসলাম সাহেব সংগ্রামী সভাপতি নানিশপুর থানা, এই পর্যায়ে কথা বলবার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের অঙ্গ সংগঠনের বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সংগ্রামী জেলা সভাপতি ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। ওয়া আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে, অশেষ মেহেরবানিতে আমরা আজকে 40 জনের দাওয়াতের মধ্যে গুটি কয়েকজন মুসলমানকে আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার বন্ধু, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে কালামে পাক থেকে ছোট্ট একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই উত্তম জাতি, তোমাদেরকে মানুষের মধ্য থেকে বের করা হয়েছে। তোমরা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজের উপদেশ দিবে, আদেশ দিবে, আর মন্দ অন্যায় কাজগুলো থেকে মানুষকে বিরত থাকার জন্য বলবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। আমরা তো সবাই ঈমানদার, তাই না? আল্লাহর প্রতি ঈমান আনবে বলে নাই, কিন্তু বলছে আল্লাহর প্রতি ঈমান রাখবে। মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, অন্যায় এবং অশ্লীল কাজ থেকে, সমাজে যত রকম খারাপ কাজ আছে সেই কাজগুলো থেকে বিরত থাকার জন্য আমাদেরকে কি বলতে হবে? এবং আল্লাহর প্রতি ঈমান মজবুত রাখতে হবে। আর রাসূলও বলছেন, কি বলছেন? তোমরা সৎ কাজের আদেশ করো, অন্যায় এবং অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখো। যদি তোমরা এই কাজটা না করো তাহলে কি করবে? তাহলে তোমাদেরকে একটি আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে ফেলা হবে। অন্যথায় তোমাদের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট একজন জাতিকে বা একজন মানুষকে তোমাদের বিচারক হিসেবে দেওয়া হবে। তারপরে আলেম ওলামারা, সৎ কর্মশীলরা, তোমরা যতই দোয়া করতে থাকো না কেন আল্লাহর কাছে, আল্লাহ সেই দোয়া কবুল করবে না। তা আমরা কি উত্তম জাতি? আমাদেরকে কি করতে হবে? মানুষের মধ্য থেকে বের করছে আল্লাহ তাআলা। কিসের জন্য? মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য। আমরা যাদের নামাজ কালাম দিয়ে পড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো ইসলামের কি একটি খুঁটি। এগুলো ইসলামের খুঁটি। এই যে মসজিদের মধ্যে চতুর্পাশে খুঁটি দেওয়া আছে, এই খুঁটিগুলা দিয়ে গিয়ে মসজিদটা পরিপূর্ণ হবে যদি ছাদ না থাকে। কি বলছে? তাহলে বলছেন যে আল্লাহ রাসূল বলছে নামাজ, রোজা, হজ, যাকাত হলো ইসলামের খুঁটি, আর সর্বোচ্চ চূড়া হলো কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। আমরা যত বড়ই আলেম ওলামা হই না কেন, আমরা যত বড়ই পীর বুজুর্গ হই না কেন, যদি নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে ইসলামটাকে সীমাবদ্ধ করে রাখতে চাই, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। পারবো কি? কারণ সর্বোচ্চ চূড়াটাই আমাদের নাই, ছাদটাই আমাদের মধ্যে নাই। ছাদ যদি না থাকে পরিপূর্ণ হবে মসজিদটা? এখানে কি নামাজ পড়ার মধ্যে উপযুক্ত হবে? হবে না। তো ইসলামের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। সম্মানিত উপস্থিতি, এমন একটা ব্যক্তি আল্লামা মামুনুল হক, তার নেতৃত্বে আমরা কি বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যানারে এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমরা কি করি? চেষ্টা করছি এবং ঐক্যবদ্ধ হয়েছি। আমরা দল করি কার? আল্লাহর। আমরা মামুনুল হকের দল কিন্তু করি না। কার দল করি? আমরা দল করি আল্লাহর। আর বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব দিচ্ছে হলো আল্লামা মামুনুল হক। যতক্ষণ পর্যন্ত উনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা, যে আমাদের নির্দেশনা দিবে, নেতৃত্ব দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে নেতা হিসেবে মানব। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনার বাইরে যদি নেতৃত্বের জন্য আমাদের নির্দেশনা দেয়, তখন কিন্তু আমরা কি তাকে মানবো কি? তখন মানবো না। তো উনি আমাদের নেতা, যেহেতু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলে, এখন যেহেতু নবী ও রাসূল আসবেন না, নবীদের ওয়ারিস যেহেতু কি আলেম ওলামারা, আল্লামা মামুনুল হক এই দলের নেতৃত্ব দিচ্ছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধান অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্দেশ্যই হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ইহকালের মুক্তি এবং ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাওয়া। আর সেই সাথে কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। এটাই তো লক্ষ্য উদ্দেশ্য নাকি? কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে। এবং সেই সাথে সর্বপ্রথম বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করা, পর্যায়ক্রমে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করার পরে পর্যায়ক্রমে সারা বিশ্বের মধ্যে কি খেলাফত প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য, মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। বাংলাদেশ খেলাফত মজলিস কি চায়?
বাংলাদেশ খেলাফত মজলিসের কি লক্ষ্য উদ্দেশ্য, এটা আমরা জানতে পেরেছি তো নাকি? বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাওয়া, এবং বাংলাদেশে এই যে অসামাজিক যে সমাজ ব্যবস্থা আছে, এই সমাজ ব্যবস্থাকে বাতিল করে বানচাল করে দিয়ে বাংলাদেশে সর্বপ্রথম বাংলাদেশে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা, আর তারপরে পর্যায়ক্রমে সারা বিশ্বের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা। এটাই হলো বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য এবং উদ্দেশ্য। তা আমরা এমন একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি, এই প্ল্যাটফর্মটা নিঃসন্দেহে একটা ইসলামী সংগঠন। আল্লাহ রাসূল বলেছেন, লা ইসলামা ইল্লা বি জামাত। জামাত মানে কি? সংঘবদ্ধ হওয়া। ইসলাম কি একা একা? ইসলামকে একা একা করার জন্য আল্লাহ রাসূল বলছেন যে ইসলাম নাই ঐক্যবদ্ধ ছাড়া। ঐক্যবদ্ধ ছাড়া ইসলাম নাই। যদি কেউ এই ঐক্যবদ্ধ থাকে, এই জামাত থাকে, দল থেকে এক বিগত পরিমাণ সরে যায়, সে যেন তার গলা থেকে কি করলো? ইসলামের রশিটাকে খুলে ফেললো। সেজন্য ইসলামের রশিটাকে গলা থেকে খুলে ফেললো। আর ওই অবস্থায় যদি তার মৃত্যুবরণ হয়, তাহলে সেই মৃত্যুটা হবে জাহেলিয়াতের মৃত্যু। সেই মৃত্যুটা হবে কি? জাহেলিয়াতের মৃত্যু। তখন এক সাহাবা জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল, সে যদি রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, তারপরে কি তার মৃত্যুটা জাহেলিয়াতের মৃত্যু হবে? সে কি জাহান্নামী হবে? আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি ঐক্যবদ্ধ ছাড়া ইসলাম পালন করে, দল ছাড়া যদি কোনো ইসলাম পালন করে, দল থেকে শুধু এক বিগত পরিমাণ সে সরে যায়, আর সেই অবস্থায় যদি তার মৃত্যু হয়, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারপরে তার মৃত্যুটা হবে জাহেলিয়াতের মৃত্যু, এবং তার স্থান হবে জুছা জাহান্নাম। কোথায়? তার স্থান হবে জাহান্নামে। নাউযুবিল্লাহ মিন যালিক। তা আমরা কি নামাজ, রোজা, হজ, যাকাত এত বড় আলেম হয়ে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করে আমরা কি জাহান্নামী হতে চাই? তাহলে আমাদের সর্বোচ্চ চূড়া যেহেতু আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা। অতএব আজকে কিন্তু প্ল্যাটফর্ম কিন্তু কি, এখন কিন্তু আমাদের সমাজটাকে শিথিল। আজকে আমাদের কিন্তু কোনো স্বৈরাচার সরকার নাই, আমাদের দেশে আর স্বৈরাচার সরকার নাই। বিগত 17টা বছর আমাদেরকে স্বৈরাচার সরকার, এই জালিম সরকার, ফ্যাসিস্ট সরকার আমাদেরকে গলা চিপে ধরেছিল, আমাদেরকে কথা বলতে দেয় নাই, ইসলামের কোনো কথা বলতে দেয় নাই। আজকে কিন্তু সেই ইসলামের শত্রুরা দেশ থেকে বিতাড়িত হয়েছে। অতএব এখন কিন্তু পরিবেশ শান্ত, আমরা এখন কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে, আলেম ওলামা থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, জেনারেল শিক্ষিত থেকে শুরু করে সকলেই মিলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ খেলাফতের মজলিসের প্ল্যাটফর্মে এসে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, এই উদাত্ত আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সংগ্রামী জেলা সভাপতি মোহতারাম মৌলানা রফিকুল ইসলাম সাহেবকে। আল্লাহ তাআলা সারগর্ভমূলক আলোচনা আমাদের জন্য যেন হেদায়েতের পথে হয়, সকলে বলি আমিন। আমাদের এই মঞ্চে যেহেতু মোটামুটি একটা পর্যায়ে আমরা চলে আসছি, আপনাদের এলাকা থেকে একজন সভাপতি হওয়া দরকার, মঞ্চের সভাপতি, বৈঠকের সভাপতি। বৈঠকের সভাপতি মানে এই নয় যে উনি থানার সভাপতি হবেন। আপনাদের ভিতর থেকে একজন বৈঠকের সভাপতি হওয়া দরকার। আপনারাই বলেন কাকে করবেন? আলহামদুলিল্লাহ। মানে বৈঠকের সভাপতি কিন্তু মূল সভাপতি না, বৈঠক এই অনুষ্ঠানের সভাপতি। এখানকার সভাপতি কি হলে ভালো হয়? আমরা মানুষ, আপনারা না 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 না, আপনারা মেহমান আছেন ওনাদের মধ্যে হবে না? না না না, এখানকার মধ্যে থেকে, এখানকার মধ্যে। এলাকা বৈঠকের সভাপতি। আচ্ছা আচ্ছা, আনোয়ার ভাইকে আমি বলছি, আনোয়ার ভাই আনোয়ার ভাই, শহীদুল্লাহ ভাই, আর হলো হাবিব সাহেব, এই তিনজনের প্রস্তাব আসছে। তাহলে আপনারা একটা ফয়সালা দেন। বেশিরভাগ আসছে কিন্তু এনার পক্ষে আর কি। আলহামদুলিল্লাহ, এনাকে তাহলে আপনি আসেন সভাপতি। এখন আমাদের সামনে কথা বলবার জন্য অনুরোধ করছি
আমাদের ঠাকুরগাঁ জেলার সদর থানার সংগ্রামী সভাপতি নজওয়ান আলেমী দ্বীন, ঠাকুরগাঁ 2 আসনের সংগ্রামী পদপ্রার্থী মাওলানা ফিরুজ্জামান সাঈদ। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা ফজরের নামাজের পর থেকেই প্রস্তুতি নিচ্ছি যে হরিপুর শাখার উদ্দেশ্যে আমাদের একটা টিম আমরা হরিপুরে পৌঁছাবো এবং সেখানে আলেম ওলামাদেরকে নিয়ে বিশদ আলোচনা এবং সুন্দর পরিপাটি একটা কমিটি যেন সুন্দরভাবে সম্পাদন করা যায়, এই উদ্দেশ্যে ফজরের নামাজের আগ থেকে প্রস্তুতি। ফজরের পরে আলহামদুলিল্লাহ নেতারা উপস্থিত হয়ে গেছেন। তো এরপরে আসার পরে আপনাদের সাক্ষাতের পরে আসলে এই অন্তরটা খুলে তো আর বোঝানো যাবে না যে আজকে কত ভালো লাগতেছে। আমরা ভাই কোনো ভূমিকা ছাড়া ডাইরেক্ট কথায় ঢুকে গেছি, যেহেতু আমাদের সময় স্বল্প, সবাই আইমায়ে মাসাজিদ আছেন, অনেকে মাদ্রাসার জিম্মেদারি আছেন, স্টুডেন্ট আছেন। তো আমাদের প্রথম উদ্দেশ্য বুঝতে হবে যে আমি যে বাংলাদেশ খেলাফত মজলিসে যাব, এনাদের দর্শন কি, বাংলাদেশ খেলাফত মজলিসের যে একটা দর্শন আছে সেটা কি, সেটা আগে জানতে হবে আমাদের। বাংলাদেশ খেলাফত মজলিসের দর্শন হইল খেলাফত কায়েম করা, অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এটা কিন্তু আমাদের কি না, উদ্দেশ্য না, শুধু এটা লেভেল, কি লেভেল, ভিতরে অন্য কিছু আছে। আমাদের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ, ওনার সাথে অনেকগুলো প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছিলাম, কেন্দ্রে, এখানে সেখানে। তিনার একটা কথায় যে আজকে খেলাফত মজলিস যদি আমরা করে থাকি তাহলে দাওয়াত দিতে আমাদের সুবিধা হবে। একটা রাজনীতি দল, এই দল হিসাবে যদি আমি কাউকে দাওয়াত দিই, আমাকে কোনো জালেম প্রশ্ন করতে পারবে না, তুমি কেন জিহাদের কথা বলতেছো, তুমি কেন কেতালের কথা বলতেছো। কিন্তু আমরা যখন একটা দলের ছায়া তলে থাকবো, তখন এটা আমাদের জন্য কি হবে, একটা মাথার বড় ছায়া হবে। আর যদি আমি কোনো দলে না যাই, আজকে মসজিদের মেম্বরে আপনি কেতাল ফিসাবিলিল্লাহর কথা বলেন, কালকে আপনাকে বলবে যে হুজুর জঙ্গি। আর যখন বলবে যে না, বাংলাদেশ খেলাফত মজলিসের উনি একজন কর্মী, উনি বলতেও পারে ওনার এটা কি কাজ। আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ, উনি নির্বাচনের আগ মুহূর্তে কোথায় সফর করলেন, আফগানিস্তানে সফর করছেন। তিনার সেখানে দর্শন আছে, তিনি সেখান থেকে কিছু কাজ শিখছেন, কিভাবে দেশকে দুর্নীতি, চাঁদাবাজি এবং দেশকে কিভাবে সুচারুরূপে পরিচালনা সেটা ওখান থেকে শিখে আসছেন। যদি ওই জায়গা থেকে শিক্ষার পরে বাংলাদেশকে সেই রূপ ধারণ করায়, এটা কি গণতান্ত্রিক প্রতিক্রিয়া হবে না ইসলামিক প্রতিক্রিয়া? এরপরে আমি একদিন থাকবো না, অসুবিধা, এটা তো বুঝতে হবে আমাদের। এখন তো মাহফিলের সিজন না, এখন তো এই জন্য আমরা সোজা সাপটা বাংলাদেশ খেলাফত মজলিস সুযোগ ক্ষমতার রাজনীতি না, এটা হলো বাংলাদেশের মধ্যে প্রকৃত ইসলাম কায়েমের লক্ষ্যে তিনাদের ভূমিকা। আর এই দলে আপনি আমি যদি জুড়ি, আমরা এই দলের মাধ্যমে ইসলাম কায়েম করার একজন কি হইলাম, কর্মী হলাম। আর যদি আমি না জুড়ি, তাও ইসলাম এই দলের মাধ্যমে হোক আর যেই দলের মাধ্যমে হোক প্রতিষ্ঠা হবে, কিন্তু আপনি আমি ছাড়া পড়ে গেলাম, এতটুকুই। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে যেদিন বলেছিল যে দুনিয়ার মধ্যে আমি খেলাফত বা খলিফা নিযুক্ত করব, সেই খলিফা আপনি আমি সবাই। শুধু আমাদের ভিতরে এই খেলাফতের তামান্না শুধু উপরি ভাবে মানুষকে বোঝানো সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে এই খেলাফতের বাস্তবিক চিত্র ধারণ না করব। আর এটা আমাদের সম্ভব যদি বাংলাদেশের মধ্যে
আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতি করি। তো আজকে এখানে কয়েকটা বিষয় আমাদের বালিয়াডাঙ্গিতে আলহামদুলিল্লাহ আগের তুলনায় আমাদের এই বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠিত হয়েছে হলো 8ই ডিসেম্বর 1989 সালে। তাহলে বলেন তো প্রায় কয় যুগ, অনেক যুগ পার হয়ে গেছে। কিন্তু মূল কাজ শুরু হয়েছে এই 24-এর পর থেকে। মূল কাজ শুরু করতে ভাই এই 24-এর পর থেকে মোটামুটি এটার একটা রূপ চলে আসছে। আপনারা শুনেছেন অন্যান্য দলের নেতা কর্মীদের যে একটা মনোভাব, তাদের যে রাজনীতির দর্শন, তার থেকে আল্লামা মামুনুল হক সাহেবের প্রতিটা কথার মধ্যেই কি আছে, এক একটা নতুনত্ব আছে। আমরা যদি সেখানে গিয়ে খোঁজ করি, যে আমরা যদি সেখান থেকে কিছু চাই, আমরা কিছু অর্জন করতে পারবো। এমনি আল্লামা মামুনুল হক সাহেবকে সবাই চিনি তো আমরা, আর তার দলকেও ভালোবাসি তো আমরা ইনশাল্লাহ। আজকে যারা উপস্থিত আমরা এই দল যদি করি, হরিপুরের জমিনে যদি বীজ বপন করা হয়, তাহলে সাক্ষী দিবে হরিপুরের এই জমিনটা যে আপনারাই হলেন এর মা বাবা। কি বলেন? আজকে যদি আপনারা হরিপুরের এই বাংলাদেশ খেলাফত মজলিসের বীজ বপন করেন, তাহলে এর বাপ মা আপনারাই হবেন। আমার ঠাকুরগাঁও জেলা, আমি হরিপুরে একজন ক্যান্ডিডেট হব কেন? কেউ নাই বিধায় আমি হয়েছি। যদি আপনাদের মধ্যে আমরা বাছাইকৃত আমরা যদি কোনো একজন ভালো কর্মী পাই, তাহলে আমরা তার মাধ্যমেই উপজেলা নির্বাচন, আমাদের তো সব আসন ভাগাভাগি হবে, সামনে উপজেলা নির্বাচন আপনাদেরকে দিয়ে করানো হবে, সামনে ওয়ার্ড মেম্বারেরও ভাগাভাগি জামাতে ইসলামের সাথে আমাদের কি হবে, ভাগাভাগি হবে। এগুলোর মধ্যে আপনারা শুধু অন্তর্ভুক্ত থাকলেই এই সুযোগটা আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ। আর কথা লম্বা না করে আমরা যদি কমিটি পর্ব করি, কমিটি যদি একটা গঠন করা হয়, তাহলে কেমন হয় বলেন তো? আমরা জি জি। আর এই কমিটি হওয়ার পরেই আমাদের ইউনিয়ন ভিত্তিক, আমাদের 6টা ইউনিয়ন না, 6টা ইউনিয়ন হরিপুরের, এই 6টা ইউনিয়নের মানে যারা সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, এই 4 ভাই এবং প্রচার সম্পাদক, এই 5 ভাই, এই 5 ভাই মনে করতে হবে যে আমরা ইসলামের জন্য নিবেদিত প্রাণ, এবং আমাদের কোন কোন জায়গাতে কাজ করলে আমাদের কাজের বেগবান হবে। আল্লামা মামুনুল হক সাহেব সামনে আসবেন এই পাশ দিয়ে, হয়তো রানী সংকেলে ওনার অবস্থান হবে। জি, তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে যদি ইউনিয়নগুলো যদি কভারেজ করতে পারেন, তাহলে আমাদের মনে হয় একটা বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। এখন এই মুহূর্তে আলহামদুলিল্লাহ এ পর্যায়ে বিস্তারিত আলোচনা রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঠাকুরগাঁও জেলা সংগ্রামী আমির এবং ঠাকুরগাঁও 1 আসনের এমপি পদপ্রার্থী, আমাদের সংগ্রামী নেতা মাওলানা মোহাম্মদ আবু সাইদ সাইফি। আমি ওনাকে বিস্তারিত আলোচনা রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم. উপস্থিত মাননীয় সভাপতি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জেলা নির্বাহীর নেতৃবৃন্দ, আমাদের সদর থানার সংগ্রামী সভাপতি, রানী শঙ্কর থানার শ্রদ্ধাভাজন আলেমী দ্বীন সংগ্রামী সভাপতি সহ প্রিয় হরিপুরের সংগ্রামী উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে একটা অনুকূল পরিবেশে এই সুন্দরতম একটা পরিবেশ উপহার দিয়েছেন। এই জন্য শুকরগুজার হচ্ছি, সুজুদ পেশ করছি,
শুকর আদায় করছি, বলছি আমরা আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ সালাম প্রিয় নবী সৈয়দুল মুরসালিন সৈয়দুল কওনাইন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা জানেন আজকে আমরা এসেছি বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াত নিয়ে। ঠিক আপনাদের এই হরিপুরে বিগত 18 বছরে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আসছি, সেটা তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল। আর আজকে নিজস্ব খরচাতে নিজস্ব কস্টিং করে শুধু ফি সাবিলিল্লাহ খেলাফতের দাওয়াত আসছি, বলি আলহামদুলিল্লাহ। সকালে আমি আসছিলাম আর ভাবছিলাম এটা, নিশ্চয়ই আপনারা আমার নাম অনেকেই জানেন, মৌলানা সাঈদ আহমদ সাইফি। ইউটিউব সোশ্যাল মিডিয়াতে আমাদের যথেষ্ট একটা সরব উপস্থিতি আছে মাঠে ময়দানে, আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশ খেলাফত মজলিস করোনা ট্র্যাজেডি ঠিক আগে আগে একটু চলমান অবস্থা শুরু হলো ঠাকুরগাঁতে। যখন শুরু হলো সিআইডি, এনএসআই, আদার্স যে গোয়েন্দা সংস্থা আছে, এদের যে অত্যাচার আর এদের যে পিড়াপিড়ি, বুঝতে পারছেন? মোবাইল রিসিভ করবো না পায়খানা করবো, বুঝতে পারছেন না? মোবাইল রিসিভ করবো না পেশাবখানা যাবো, এত প্রচন্ড টর্চারিং, মানবিক টর্চারিং। এর ভেতর দিয়ে আলহামদুলিল্লাহ আমরা ঠাকুরগাঁতে মিটি চলছিলাম, এই পর্যন্ত আসছি। এই পর্যায়ে এসে বাংলাদেশের ধর্মীয় যে রাজনৈতিক দলগুলো, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলাম, আলহামদুলিল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের অবস্থান বর্তমানে বাংলাদেশে একটা অনন্য অবস্থান। আপনারা না কি বলেন? আপনাদের কিন্তু কথা বলতে হবে। আমার কথার একটা দর্শন হলো, আমি সবসময় প্রোগ্রামটাকে প্রাণবন্ত করে আমিও কথা বলবো, শ্রোতাও কথা বলবে, আপনাদের কথা বলতে হবে। আমাদের আমিরে মজলিস আল্লামা মামুনুল হাফিজাহুল্লাহ, ওনাকে বাংলাদেশে পৃথিবীতে চিনে না, বাংলা ভাষাভাষী মানুষ চিনে না, সেটাকে মুসলমান বলা বড় দুষ্কর হয়ে যাবে। কি বলেন আপনারা? ওনার আব্বাজান ছিলেন আমার ওস্তাদে মহতারাম, আমি ওনার কাছে মেশকাত পড়েছিলাম হুজুরের কাছে। আমার বুখারীর ওস্তাদ শফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শফি সাহেব হুজুর আমার বুখারীর ওস্তাদ, আমার দোস্ত জানেন। আর আল্লামা শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার আপনার মেশকাতের ওস্তাদ ছিলেন। তো ওনার ছেলে বর্তমান বাংলাদেশে খেলাফতের আওয়াজ দিয়ে সারা বাংলাদেশে বর্তমান বাংলাদেশ খেলাফত মজলিস মোটামুটি একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, এতে কোনো ভুল নাই না? আপনারা কি বলেন? উনি যেদিকেই যাচ্ছেন এটা হ্যামিলনের বাসিওয়ালার মতো হচ্ছে, কথা ঠিক? শিশু, কিশোর, আবাল, বৃদ্ধ, বনিতা, বিশেষ করে ইয়াং জেনারেশন, যারা নওজোয়ান গ্রুপ, নওজোয়ান আলেম ওলামার ভিতরে আলহামদুলিল্লাহ আমরা ঠাকুরগাঁও জেলাতেও সারা পাচ্ছি। আমাদের ঠাকুরগাঁতে আমাদের মুরব্বীরা আছেন, আমাদের 3-4 জন মুরব্বী আছেন, আমাদের সিলেটি হুজুর আছেন, আপনার নাম শুনেছেন নিশ্চয়, আমাদের ওস্তাদ মোহতারাম আব্দুর রহমান সাহেব হুজুর আছেন, আমাদের ওনারা সেরেতাজ আমাদের দেখভাল করেন। বাট আপনাদের বুঝতে হবে এটা পলিটিক্যাল বিষয়, এটা একটা রাজনৈতিক অঙ্গন। কি বলছি বলেন তো দেখি? এটা একটা রাজনৈতিক অঙ্গন, এটা কোনো পকেটস্থ কমিটি নয় যে আজকে করে দিয়ে গেলাম কালকে থেকে আবার 6 মাস পরে আবার ডাক হাক হবে কি হবে না, এটা ওরকম নয়। এটা আপনাদের সরব থাকতে হবে। বেশ করোনা এই আপনার 24 ট্র্যাজেডির পরে আমি আপনার হরিপুরের ওই সাইডটা আমগা জামুন ওই দিক দিয়ে অনেকের সাথে বিভিন্নভাবে কথাবার্তা বলার চেষ্টা করেছি, কিন্তু রেসপন্স যথেষ্ট কম। মানে ইস্তেকবাল করবে এই ধরনের মন মানসিকতা, ভয়, ডর, ক্ষোভ, টেনশন, চিন্তা ভাবনা। এখন কিন্তু আপনাদের বুঝতে হবে বাংলাদেশে এখন ফ্যাসিবাদ নেই। ফ্যাসিবাদ আছে, আধিপত্যবাদ আছে। আগামী 20-25 বছর ইনশাআল্লাহ আমরা অত্যন্ত দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি বাংলাদেশে আর যাই হোক ফ্যাসিবাদী মনোভাব নিয়ে, আগ্রাসী মনোভাব নিয়ে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ হবে না। ওই ভয় আপনাদের করে লাভ নেই। আর যে আমার মসজিদ থাকবে কি থাকবে না, মাদারিস থাকবে কি থাকবে না, ইহতেমাম থাকবে কি থাকবে না, এই ধরনের শঙ্কা, এই ধরনের ভয়, এই ধরনের টেনশন আপাতত আর নাই। যারা নতুন করে যদি কেউ ফ্যাসিবাদের রূপ নেওয়ার চেষ্টা করে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটেতে তাদের সুনিশ্চিত কবর রচনা হবে ইনশাআল্লাহ। নতুন করে ফ্যাসিবাদের কোনো চিন্তাধারা বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবে না। নতুন করে আগ্রাসী মনোভাব, আধিপত্যবাদী মনোভাব, এ ধরনের মনোভাব নিয়ে বাংলাদেশে আপাতত আমরা চোখে স্বপ্নে দেখি 25-30 বছরে আর তাদের ঢোকার কোনো সম্ভাবনা নেই। এটা আমাদের জন্য একটা দারুণ টার্নিং পয়েন্ট, পলিটিক্যাল জগতে একটা টার্নিং পয়েন্ট। এই সময় যদি আপনারা যদি একটু নড়েচড়ে না বসেন, যখন ফ্যাসিবাদ ছিল, জুলুমবাজ ছিল, অত্যাচারী ছিল, স্বৈর শাসক ছিল, ঠিক ওই সময়ে আমরা যেমন নাজেহাল ছিলাম, ওরকম যদি এখন আমাদের পরিস্থিতি পরিবেশ হয় তাহলে তো কোরআন সুন্নাহর কতটুকু মূল্য থাকবে আপনারাই ভালো জানেন।
এই জন্য সংগ্রামী হরিপুরবাসী, আমরা আসলে আপনাদের কাছে দাওয়াতটা অনেক পরেই আনা হয়েছে, আনুষ্ঠানিকভাবে দাওয়াতটা অনেক পরেই এসছে। বাকি আপনারা বিচলিত হবেন না, অল্পতেই বরকত দেন যিনি, উনি কে বলেন? অল্পতেই আল্লাহ তাআলা বরকত দিতে। আপনারা যারা আজকে এখানে এসছেন, মৌলানা সাহেব, মৌলানা আব্দুল আলিম সাহেব অত্যন্ত প্রাণবন্ত চেষ্টা করেছেন, প্রাণপণ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন দাওয়াতের কার্যক্রমকে ঠিক রাখার জন্য। তো আপনারা যারা এসছেন আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসে ইনশাআল্লাহ তাআলা আমরা কি কাজ করতে মোটামুটি রাজি আছি? শোনেন, আগে আপনার অস্তিত্বে জানান দেওয়া লাগবে, তবে আপনাকে সমাজ মূল্যায়ন করবে, না কি বলেন? হ্যাঁ, 8 দলীয় জোট ইতিমধ্যে হয়ে গেছে, একটা ইসলামী অ্যালায়েন্স হয়েছে মাত্র। এখন যদি আপনারা হরিপুরবাসী সবাই আগের মতো এইভাবে ঘুমন্ত অবস্থায় থাকেন, আসহাবে কাহাবের মতো যদি ঘুমন্ত থেকে যান, তাহলে কোনো কল্যাণ বয়ে আনবে? হ্যাঁ, তাহলে কিছু চিনবে না। এই জন্য আপনাদের এখন পূর্ণাঙ্গ একবারে মানে যথার্থ সময় আমরা আসছি। ইতিমধ্যে আমাদের সেন্টারেও 8 দলীয় জোট হয়েছে। 8 দলীয় জোটের ভিতরে আমাদের ভূমি কিন্তু অনন্য। 8 দলীয় জোট হতে পারে, কিন্তু এখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, ধর্মীয় রাজনৈতিক অঙ্গনে টার্নিং পয়েন্ট আল্লামা মামুনুল হক। কি বলেন? আপনারা নিশ্চয় দেখেছেন, উনি কোনো প্রোগ্রামে গেলে, উনি কোনো প্রোগ্রামে মহাসমাবেশ যেখানেই বলেন, উনি কথা বললে প্রোগ্রামটা শতভাগ প্রাণবন্ত হয়, হয় কি হয় না? আর বাকি যারা কথা বলেন অতটুকু দিনে সরব উপস্থিতি পাওয়া যায়। এখন 8 দলও চাচ্ছে আল্লামা মামুনুল হককে ব্যবহার করে একটা মানে একটা জয় জয়কার অবস্থা করার জন্য। তাই বলে কি আমরা একবার ঘুমিয়ে থাকবো? উনি ওনার জায়গা থেকে সরব জানান দিবেন, আমরা আমাদের জায়গা থেকে, আমরা জেলাতে জানান দিব, আপনারা হরিপুরে জানান দিবেন। দেওয়া যাবেন ইনশাল্লাহ। লিয়াজু কমিটি হয়ে গেছে আমাদের ঠাকুরগাঁও জেলাতে, আমিরে জামাতের পর আমার 2 নম্বর জায়গা। আমাদের নেতৃবৃন্দ লিয়াজু কমিটি জেলাতে হয়ে গেছে, এখন পর্যায়ক্রমে থানাতে হবে। আমরা ঠিক টাইমে আপনাদের এখানে আসছি। এখন যদি আপনারা নিজেরা জানান দিতে পারেন, এখন আপনাদের কোনো অবস্থান কতটুকুন হবে আপনার করণীতে। এখন যেহেতু পার্লামেন্ট ইলেকশন, সামনে ইলেকশন হবে, হয়তো হাকিম সাহেব এখান থেকে এমপি হতেও পারে, নাও হতে পারে, ওটা বলা যাবে না, হয়ে গেলে হতেও পারে। এরপরের যত কার্যক্রম থাকবে, আপনাদের সরব উপস্থিতি যদি থাকে, আপনারা যদি এখানে তৃণমূল পর্যায়ে সংগঠনকে যদি চাঙ্গা করতে পারেন, আপনাদের ভবিষ্যৎ অনেক ভালো হবে ইনশাআল্লাহ। কেন? সামনে এটাই কিন্তু শেষ ইলেকশন নয় নাকি? এটাই শেষ পার্লামেন্ট ইলেকশন হচ্ছে ইনশাআল্লাহ। এই কালকের দিন পরেই সরকার আপনার তফসিল ঘোষণা করবে, আর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করবে। এরপরে আমাদের আসবে উপজেলা চেয়ারম্যান, এরপরে আসবে মেয়র ইলেকশন, এরপরে আসবে আপনার কি বলে আপনার চেয়ারম্যান ইলেকশন, এরপরে আপনার মেম্বার ইলেকশন। এখন থেকে যদি এই যথার্থ সময় আমরা আসছি, যদি আপনারা ক্যাশ করতে পারেন, যদি আপনারা পুঁজি করতে পারেন, তবে আপনি আপনার পায়ে দাঁড়াতে পারবেন। নাহলে নিজের পায়ে কোনোদিন দাঁড়াতে পারবেন না। সবসময় পায়ের নিচে স্যান্ডেলই থাকবে, সবসময় পায়ের নিচে স্যান্ডেল থাকবে। মাটির উপরে নিজে দাঁড়ানোর চেষ্টা করেন, নিজের একটু সমন্বয় হন, একটু শক্তির সঞ্চার করেন। আপনি যদি শক্তির জানান দিতে পারেন, হাকিম সাহেব আপনাদের ডাক দিবে। আর যদি শক্তির জানান দিতে না পারেন, আপনাকে ডাক দিবে না। এই জন্য সংঘবদ্ধ থাকতে হবে। এই সময়ে সংঘবদ্ধ আপনার অবস্থার জানান দেওয়া, এই সময় এসেও যদি আপনি দালালি করেন, তাই ইমানদারের পরিচয় দিবেন কবে বলেন? এই সময় এসেও যদি আপনি মুনাফিকি, মুসাহিবি, ইমানদার, এই বেঈমানের পরিচয় দেন, তাহলে সচ্চা ইমানদারের পরিচয় আপনি কখন দিবেন? ওই সময় আর কবে আসবে বলেন তো দেখি? এখনো আমরা দেখি আলেম ওলামা মুসাহিবি করে, এখনো আলেম ওলামা মানে নমো 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 করে। আরে বাবা, তাহলে আপনি শক্ত কথা মিম্বারে মেহরাবে বলবেন কখন? এটা তো আপনার সময়, ফুল টাইম, এটা আপনার নেতৃত্ব দেওয়ার সময়, আপনাকে সঙ্গবদ্ধ করার সময়। এই সময় যদি এসেও আমরা আগের জায়গায় থেকে যাই, এই জন্য সেই দাওয়াত, হকের দাওয়াত নিয়ে এসেছি আপনাদের সামনে। এটা কোনো পকেটস্থ কমিটি নয়, এটা একটা বাংলাদেশের বর্তমান সময়ের একটা গণমুখী দল, একটা গণমানুষের দল, বাংলাদেশ খেলাফত মজলিস। ইনশাআল্লাহ তাআলা আপনারা যারাই আসছেন এর ছায়াতলে আপনারা সংঘবদ্ধ হন, নিজেরা প্রস্তুত হন, কর্মপরিধি বাড়িয়ে দেন, কর্মী বাড়ান, কর্মকাণ্ড বাড়ান, ইউনিট বাড়ান। ইনশাআল্লাহ তাআলা এখান থেকে আপনাদের একসময় মেম্বার হবে, একসময় চেয়ারম্যান হবে, একসময় উপজেলা চেয়ারম্যান, আপনারা কম্পিটিশন করতে পারবেন। আমাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন, থানার সাথে। আসলেও ঠাকুরগাঁও থেকে দিনাজপুর যত দূর, হরিপুর তার সাথে বেশি দূর, বুঝতে পারছেন না? আমি খালি রাত্রে আসি তো, নাইট ডিউটি করি তো, ওটা আমার অনুমান হয়নি। আজকে বেশি করে অনুমান করতে পারেন। দিনের বেলা আসলাম তো দেখি যে অনেক রাস্তা আসলেও হরিপুর বহু দূর হ্যাঁ, করিব নেই হ্যাঁ, বুঝতে পারছেন না? অনেক দূরের রাস্তা হরিপুর। এখন শোনেন, আপনাদের কাজ হলো আপনারা
আজকে হয়তো আমরা আপনাদের সম্মতিক্রমে আপনাদের পরামর্শকে শ্রদ্ধা করে আমরা হয়তো একটু থানা কমিটি করে দিয়ে দেবো। থানা কমিটির পরে আপনারা বসে বসে আপনাদের ইউনিয়ন কয়টা, আপনার ইউনিয়ন কয়টা মোট? 6টা ইউনিয়ন আপনারা সর্বোচ্চ এই মাসের মধ্যে ডিসেম্বর ক্লোজিং করবেন। ডিসেম্বরের ভিতরে আপনারা একটা সাংগঠনিক ভিত তৈরি করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। থানা কমিটির যিনি সভাপতি সেক্রেটারি থাকবেন, আমাদের জেলা নির্বাহীতে আপনারা মাসে 1 দিন করে যাবেন। আর থানা কমিটির ভিতরে আপনাদের বিশেষ করে সভাপতি, জেনারেল সেক্রেটারি, ক্যাশিয়ার, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, এই 5 জন হতে হবে 1 মায়ের সন্তান। 5 জন কয় মায়ের সন্তান? 1 মায়ের, হোক জেনারেল, হোক মোল্লা মৌলবী, আমার মতো মুন্সি, আর যাই হোক আলেম, মুহাদ্দিস, মুফতি, যাই বলেন না কেন, কথাগুলো শোনেন। নাম্বার 1 সভাপতি, নাম্বার 2 জেনারেল সেক্রেটারি, নাম্বার 3 সাংগঠনিক সম্পাদক, নাম্বার 4 ক্যাশিয়ার, নাম্বার 5 প্রচার সম্পাদক। এই 5 জন হলো 1 মায়ের সন্তান, একই মা বাবার 5 জন সন্তানের নাম হলো। এই 5 জন যদি আপনারা সংঘবদ্ধ থাকেন থানা কমিটির, তাহলে এই থানা এই মাসের ভিতরে ইনশাল্লাহ ফাইনাল হয়ে যাবে, দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না। এখানে শোনেন, এই রাজনৈতিক একটা প্ল্যাটফর্মে আসলে আর যাই হোক প্রশাসন আপনাকে হেনস্থা করবে না, প্রশাসন আপনাকে স্যালুট করবে। প্রশাসন আপনাকে কি করবে? স্যালুট করবে। আমার মাঝখানে 4 দিনের প্রোগ্রাম ছিল ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ। এই 3 দিনের 4 দিনের ভিতরে প্রশাসন আমাকে এত ঘন ঘন রিং দিতে, 3টা দিয়ে মানে ডিএসবির লোক আর কি। আমি বলছি ভাই আমার অফিসে আসবো, অমুক তারিখ আসবো। এরপরে করলো আমাকে বারবার রিং দিচ্ছে। কালকে তো আমরা নেতৃবৃন্দ ছিল, তা আবার আমরা একটা বৈঠকে ছিলাম, বিশেষ একটা বৈঠকে ছিলাম। আমরা যখন বৈঠকে বসছি, আমরা আধা ঘন্টা পরে আসেন। কি বলছি? আধা ঘন্টা পরে আসেন। ওরা পরে 4 জন আসছে। আমি বললাম 4 জন, আপনি 1 জন আসেন। 4 জন কেন আসলেন? হুজুর আপনি এখনই যে মেজাজ, সামনে পার্লামেন্টে গেলে কি অবস্থা হবে, একটু দেখাতে হবে। কি বলেন? দেখাতে হবে কি হবে না? এটা আমি এই শক্তিটা কেন পেলাম? আমার একটা রাজনৈতিক দল আছে। আমার কি আছে? এই আপনাদের কথা বলতে হবে, কি আছে? আমার একটা রাজনৈতিক দল আছে, আমার দলের সাপোর্টার আছে, আমার কর্মী আছে, আমার লোক আছে, আমার একটা প্রভাব আছে, আমার একটা প্রতিপত্তি আছে, এমন একটা ধমকি আমি দিতে পারবো। যদি একা থাকতাম এটাকে দিতে পারতাম? আপনারা যখন একটা রাজনৈতিক ব্যানারে আসবেন, প্রশাসন আপনাকে স্যালুট করবে, ওয়েলকাম করবে, সালাম আলাইকুম, ও আপনিও অমুক মসজিদের খতিব, ঠিক আছে হুজুর একটু দেখা করবো, একটু পরে আসেন। কখন আসবো? এই আসেন, বিকাল টাইমে আসেন, পরের দিন আসেন। কিন্তু আপনি যখন একা একা থাকবেন, ওরা আপনাকে জঙ্গিবাদী মামলা দিবে, হরকাতুল জিহাদের মামলা দিবে, তালেবান স্টাইলে মামলা দিবে, ভূমিদস্যুর মামলা দিবে। কিন্তু যখন আপনি একটা নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট থাকবেন, সম্পৃক্ত থাকবেন, আর যাই হোক আল্লাহ জাতের কসম, ওরা আপনাকে অন্য কোনো মামলা দিতে পারবে কেন পারবে না? একটা রাজনৈতিক দলের সাথে লিয়াজু আছে। আপনার ডাটা এন্ট্রি অ্যাড্রেস অফ আপনার, উনি দি বাংলাদেশ খেলাফ মঞ্চ জেনারেল সেক্রেটারি, সভাপতি, জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র সহসভাপতি, এটা কোনো 19-20 স্কুলে ঢাকা পর্যন্ত চলে যায়। মামুনুল হক সাহেব রিং দিবি, কথা বুঝতে পারছে? এই জন্য একটা রাজনৈতিক দলের সাথে থাকা আপনার লস নেই। আমরা অনেকে ভয় করি, আসলে ভয়ের কিছু নেই। এই জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা মোটামুটি হৃদয় থেকে আমরা মোটামুটি একমত আছি ইনশাআল্লাহ। হরিপুরে যদিও আমরা দেরিতে আসছি, আসা দেরি হয়ে গেছে আমাদের, কিন্তু আশা করি আমরা হরিপুরে কাজ অনেক ফাস্ট হবে। কি বা আপনারা কি বলেন? ইনশাআল্লাহ। অনেক কথা ছিল, আসলে একদিনে যদি সব বলা শেষ হয়ে যায় তাহলে তো বাকি দাওয়াত দিবেন না, তাই না? হ্যাঁ, আর কথা আরো অনেক আছে ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না। বাকি সর্বশেষ কথা হলো আপনাদের সাথে আপনারা সংঘবদ্ধ হন। শোনেন, কোন মুরব্বী আসলো আর কোন মুরব্বী আসলো না, কোন মুরব্বী রিসিভ করলো, কোন মুরব্বী রিসিভ করলো না, ওটা আপনার দেখার টাইম নাই। কেন? এটা রাজনৈতিক বিষয়। এখানে সবাই আসবে না, সবাই এখানে আসবে না। আসবে কোথায়? যেখানে আসলে দেখা যাবে আপনার কিছু পাওয়া যাবে, 500-1000 টাকা পাওয়া যাবে, কিছু মাদ্রাসার কালেকশন হবে, আবার টেবিল কালেকশন হবে, টাকা পয়সা ভরে দিবেন, ওখানে অনেকেই আসবে আলহামদুলিল্লাহ। খুব সাচ্চা কথা না, কি ভুল বললাম? এখানে কিন্তু সবাই আসবে না। কেন? এখানে দেওয়ার পালা। এই যে আমাদের জামাতের ভাইরা, জামাত শিবিরের ভাইরা, এই ঠাকুরগাঁতে 50-60 বছর আপনার ওরা ইলেকশন করে বেড়ায়। আপনার এই যে হাকিম মৌলানা 50-60 বছর ইলেকশন করতে দিতে 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 ফতুর হয়ে গেছে, বেচারা শেষ হয়ে গেছে। এটা দেওয়ার পালা, বুঝতে পারছেন? যত বেশি দিবেন সেখানে প্রেম ভালোবাসা তৈরি হবে। এই জন্য এখানে সবাই আসবে না। বাকি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য মানে খোঁজ খবরই হলো, ঠাকুরগাঁও জেলার যত নওজোয়ান আলেম ওলামা আছে আমাদের মজলিসের ব্যানার আছে। আলহামদুলিল্লাহ বললেন আপনারা? ঠাকুরগাঁও জেলার যত চৌকস নওজোয়ান আলেম ওলামা, 35, 30, 40, 45 সব নওজোয়ান আলেম ওলামা সব আমাদের প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে ঠাকুরগাঁও জেলার 3 আসনে আমাদের ক্যান্ডিডেট আমরা ঘোষণা করছি। ভোট হতে পারি না পারি সেটা পরের কথা,
খেলাফতের দাওয়াত মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে। কি বলে? খেলাফতের দাওয়াত মানুষের, আপনাকে মানুষ তিরস্কার করবে, আপনাকে মানুষ গালমন্দ করবে, আপনাকে মানুষ ভৎসনা দিবে, তাই বলে আপনি লজ্জা পাবেন না, আপনি ভীত হবেন না, আপনি লজ্জিত হবেন না। ইনশাআল্লাহ বীর দর্পে আপনি এগিয়ে যান, কেউ নাই এলাকায়, আপনি একাই এগিয়ে যান, আপনার পিছনে 10 জন আসবে, আর আপনি যদি বসে যান জাতি বসে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, অত কথা বাড়াচ্ছি না, আমাদের অনেক কথা হবে সামনে ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমরা কার্যক্রম চালু করতে পারি, আপনারা কি বলেন? ইনশাআল্লাহ। এখন আপনাদের একটু মতামত, আপনাদের ইউনিয়ন মোট কয়টা আলিম ভাই? 6টা ইউনিয়ন থেকে কয়জন আসছে? মানে এমন কোন ইউনিয়ন আছে নাকি ফাঁকা হয়ে গেছে একেবারে? কয়টা ইউনিয়ন থেকে আসে নাই? প্রত্যেকের লোক নর বসেনি, আমরা যেমন প্রত্যেকের লোক যাই হোক, অনেকে এভাবে বলছে যে আচ্ছা হলো, আমরা মোটামুটি শেষ করে দিলাম। আমরা এখন কমিটি গঠনের দিকে চলে যাবো, আপনি একটু মতামত দেন। জি, আমি কথা বলবো। জি অবশ্যই। কথাটা হলো যে আমরা পুরো যে 6 ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়নের ওলামায়ে কেরাম যারা আছে সবাইকে আমরা দাওয়াত করছি এবং চেষ্টা করছি ওনাকে নিয়ে আসতে, ওনাদেরকে নিয়ে আসার। কিন্তু ওনাদের মধ্যে অনেকে আছে এরকম যারা আপনার হয়তো বা প্রতিষ্ঠানের কারণে বা মসজিদের কারণে আসতে একটু ইয়া হচ্ছে। তো ওনারা বলছে যে আমরা সাথে থাকবো ইনশাআল্লাহ, এবং ওনারা ভালোভাবেই বলছে আমাদেরকে যে আমরা ইনশাআল্লাহ খেলাফত মজলিসের সাথে থাকবো, আপনারা একটা কমিটি গঠন করেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। পরবর্তী আপনি একটু খেয়াল দেন, সবাই একটু খেয়াল দেন, তো আপনার খেয়াল দিয়ে আমার পরে কাজ সবাই খেয়াল দেওয়ার দরকার নেই। মানে ওনারা ওই যে আমাদের ভাইয়েরা আসছে, মানে আপনাদের কোনো মতামত থাকলে, আপনারা প্রশ্ন থাকলে করতে পারেন। জি 5 মিনিট টাইম আপনাদের দিলাম, আপনাদের মতামত বলেন। কোনো প্রশ্ন থাকলে কথার উপর কোনো প্রশ্ন আছে? যে সমস্ত কথা আলোচনা হলো, আপনাদের আমরা 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিটের ভিতরে আপনাদের উন্মুক্ত মতামত দিতে পারেন। ভিডিও না এখন বন্ধ